আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। ম্যাথ এডুকেশন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা তোমাদের রাষ্ট্রবিজ্ঞান বইয়ের 7 নম্বর পেজ থেকে আলোচনা শুরু করবো। চলো আলোচনা শুরু করা যাক। গৃহ সম্পদের সুষ্ঠু ব্যবহার, বিভিন্ন শ্রম লাঘব কাজ সরঞ্জামের ব্যবহার। গৃহে ওয়াশিং মেশিন, প্রেসার কুকার, রাইস কুকার, মাইক্রোওয়েভ ওভেন, বৈদ্যুতিক ইস্ত্রি ইত্যাদি ব্যবহার করলে সময় ও শক্তির সাশ্রয় হয়। মানে অল্প সময় এগুলো কোনো কিছু গরম করা যায়, রান্না করা যায়, আয়রন করা যায়। ঠিক আছে, কোনো কাপড়, যে ওয়াশিং মেশিন মানে কি কাপড় দ্রুত করা যায়, আবার দ্রুত শুকানো যায়। মাইক্রোওয়েভ ওভেন, কোনো কিছু গরম করা যায়। রাইস কুকার, পাক করা যায়, আমি রান্না করা যায় দ্রুত। তারপরে প্রেসার কুকার, যে কোনো গোস্ত দ্রুত রান্না করা যায়। আবার বৈদ্যুতিক ইস্ত্রি, মানে যেটাকে আমরা বলি আয়রন, জামা কাপড় আয়রন করি, সেটা বলছে এখানে। এগুলো অতি সহজে নিজেরা জানলে করা যায়, সেগুলো বলছে। দেখো, কাজ, বিভিন্ন রকম শ্রম লাঘব সরঞ্জামের একটি তালিকা করো। তোমরা কি এই যে এখানে মাইক্রোওয়েভ ওভেন, রাইস কুকার, ওয়াশিং মেশিন, প্রেসার কুকার, বৈদ্যুতিক ইস্ত্রি আছে, এই নামগুলো এখানে লিখে দিলেই একটা তালিকা হয়ে যাবে। ঠিক আছে, তারপর দেখো পার্ট 3, অর্থ পরিকল্পনা। এগুলো কিনবা, ব্যবহার করবো, অর্থ লাগবে না, পরিকল্পনা করতে হবে না, সে বিষয়গুলো আমরা এখন জানবো। অর্থ পরিবারের একটি অন্যতম অবদান বস্তুগত সম্পদ। অর্থ কি? অর্থ পরিবারের অন্যতম অবদান বস্তুগত সম্পদ। অর্থ কি? বস্তুগত সম্পদ। প্রতিটি পরিবারে কম বেশি অর্থ বা টাকা পয়সা আছে। অন্যান্য সম্পদের মতো অর্থ সম্পদ অত্যন্ত সীমিত। এই সীমিত অর্থ দ্বারাই পরিবারের সব ব্যয়ভার মেটানো হয়। পরিবারের সদস্যরা বিভিন্ন উপায়ে এই অর্থ উপার্জন করে থাকে। আমাদের চাহিদা অনেক, কিন্তু সেই তুলনায় অর্থ খুবই সীমিত। আমাদের অনেক চাহিদা থাকে, এটা করবো এটা করবো, কাজের শেষ থাকে না, কেনার শেষ থাকে না, মানে কি আনন্দের পছন্দের জিনিসের শেষ থাকে না, কিন্তু আমাদের ইনকাম বা আয় খুবই কম বা অর্থ খুবই কম, সেটা বলছে। সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে অর্থ ব্যয় করতে পারলে আমাদের চাহিদাগুলো পূরণ হওয়া সম্ভব এবং অর্থের অবস্থা হয় না। আমরা যদি কোনো কাজ সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে করি, তাহলে আমরা অল্প অর্থ ব্যয় করো, সীমিত অর্থ ব্যয় করো, ভালো মানের কাজ করতে পারি। এগুলোর মাধ্যমে আমাদের কি চাহিদা বা স্বপ্ন পূরণ করতে পারি, যাতে সম্পদের অপচয় না হয়। অর্থ পরিকল্পনা করতে হলে পরিবারের মোট আয়ের পরিমাণ এবং ব্যয় সম্পর্কে জ্ঞান থাকা প্রয়োজন। আমি অর্থ ব্যয় করা ঠিক আছে, আমার পরিবারের খেয়াল করতে হবে মাসে আয় কত টাকা, ব্যয় কত টাকা, তার উপর ভিত্তি করে আমার চাহিদা যোগান দিতে হবে, সেটা খেয়াল রাখতে হবে। আমি যদি আয় থেকে ব্যয় বেশি হয়ে যায়, তাহলে আমি কিছু করতে পারবো না। আয় থেকে ব্যয় কম করতে হবে, সেটা খেয়াল রাখতে হবে, কাছাকাছি থাকতে হবে। পরিকল্পনা না থাকলে অতি প্রয়োজনীয় চাহিদাগুলো পূরণ না হতে পারে। কিন্তু চাহিদা আছে, যে আমার কাছে কোনো পরিকল্পনা না থাকে, তাহলে আমি চাহিদা সত্ত্বেও এগুলো আমি খুব গুরুত্বপূর্ণ জিনিস দরকার, এই চাহিদাগুলো পূরণ করতে পারবো না। পরিকল্পনা থাকতে হবে নির্দিষ্ট একটা। পরিবারের লক্ষ্যসমূহের প্রতি দৃষ্টি রেখে এমনভাবে অর্থ ব্যয় করতে হবে যাতে তুলনামূলকভাবে অধিক প্রয়োজনগুলো আগে পূরণ করা যায়। যেগুলো বিশেষ চাহিদা দরকার একদম না হইলেই নয়, ওগুলো আগে প্রয়োজন অনুযায়ী ওগুলো আগে কি পূরণ করতে হবে। অর্থ পরিকল্পনার প্রধান কৌশল হলো বাজেট। প্রশ্ন আসবে, অর্থ পরিকল্পনার প্রধান কৌশল কি? অর্থ পরিকল্পনার প্রধান কৌশল হলো বাজেট। পরিবারের লক্ষ্যসমূহ অর্জন করার জন্য সীমিত অর্থের ভবিষ্যৎ খরচের পরিকল্পনাই হচ্ছে বাজেট। বাজেট কি প্রশ্ন আসতে পারে, যে পরিবারের লক্ষ্যসমূহ অর্জন করার জন্য সীমিত অর্থের ভবিষ্যৎ খরচের পরিকল্পনাকে বাজেট বলে। ঠিক আছে, সহজ করে বলা যায় বাজেট হচ্ছে অর্থ ব্যয়ের পুরো পরিকল্পনা। সহজ করে বলা যায় কি, বাজেট হচ্ছে অর্থ ব্যয়ের পূর্ব পরিকল্পনা। তোমরা এখান থেকে এরা ভালোভাবে পড়ে নিবা বাজেট কি, গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঠিক আছে, এবার দেখো বাজেট করার প্রয়োজনীয়তা।
পরীক্ষা প্রশ্ন আসতে পারে যে বাজেট কি, বাজেট করার প্রয়োজনীয়তা লিখো। তাহলে তোমাকে এই যে বাজেট করার প্রয়োজনীয়তা এগুলো হিন্দুরা লিখতে হবে। তোমরা এখান থেকে পড়বা, তারপরে আর প্রয়োজনীয়তা এখান থেকে লিখবে। বাজেট করলে পরিবারের আয় ব্যয় সম্বন্ধে সঠিক ধারণা হয়, আয় ব্যয়ের মধ্যে সমতা রক্ষা করা যায়, বাজেটে সঞ্চয়ের খাত থাকাতে পরিবার সঞ্চয় করতে পারে, বাজেটের সাহায্যে পরিবারের গুরুত্বপূর্ণ চাহিদাগুলো অগ্রাধিকারের ভিত্তিতে পূরণ করা সম্ভব, বাজেট অর্থের অপচয় রোধ করে, সচ্ছলতা আনতে সাহায্য করে। বাজেট কি করে? অর্থের অপচয় রোধ করে, সচ্ছলতা আনতে সাহায্য করে। বাজেট পরিবারের সদস্যদের মিতব্যয়ী হতে শেখায়। বাজেট কি করে? বাজেট পরিবারের সদস্যদের মিতব্যয়ী হতে শেখায়। এখন প্রশ্ন হতে পারে, আর মিতব্যয়ী কি? মিতব্যয়ী হলো যে আমি যত কম খরচের মধ্যে একটা কাজ প্রদান করতে পারবো। যদি আমি একটা কাজ, কেউ আছে 5,000 টাকা খরচ করে মানে কাজটা সমাধান করে, কেউ আছে 3,000 টাকা খরচ করে কাজটা সমাধান করে। এখন প্রশ্ন হইলো, ওই 3,000 টাকা পারলো, ওই 5,000 টাকা লাগলো কেন? এই জন্য কি তোমাকে মিতব্যয়ী হতে হবে। যে মিতব্যয়ী হবে সেই 3,000 টাকার কাজ 5,000 টাকা দিয়ে করতে পারবে, সেটা তারা এখানে বোঝানোর জন্য বলছে। পারিবারিক বাজেট তৈরির নিয়ম। তুমি যে পারিবারিক বাজেট তৈরি করবা তার নিয়ম দেখো, পরীক্ষা আসবে। পরিবারের আয়ের তারতম্যের জন্য বাজেট বিভিন্ন রকম হতে পারে, যেমন দৈনিক বাজেট, মাসিক বাজেট ইত্যাদি। অর্থ পরিকল্পনা করতে হলে মূল 3টি বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হবে। এখানে প্রশ্ন আসতে পারে, অর্থ পরিকল্পনা করতে হলে মূলত কারা বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হবে? অর্থ পরিকল্পনা করতে হলে মূল 3টি বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হবে। এখন দেখো প্রথমত কি, প্রথম নাকি দেখো, উদ্দেশ্য বা লক্ষ্যের ভিত্তিতে আমাদের চাহিদা তৈরি হয়। তাই অর্থ পরিকল্পনার সময় আগে লক্ষ্য স্থির করে নিতে হয়। প্রথম কাজ কি, আমরা আমাদের উদ্দেশ্য বা লক্ষ্যের ভিত্তিতে আমাদের চাহিদা তৈরি ঠিক আছে, তাই আমাদের কি করতে হবে? অর্থ পরিকল্পনার সময় আগে লক্ষ্য স্থির করে নিতে হয়, কীভাবে এরা সমাধান করা যায়, টাকাটা কীভাবে রোজগার করা যায়, এই বিষয়টা। দ্বিতীয়ত, পরিবারের উপার্জনকারী ব্যক্তিদের অর্জিত মোট আয় নিরূপণ করতে হবে। বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত অর্থগুলোকে এর সাথে যোগ করে পরিবারের আয়কৃত অর্থ সম্বন্ধে পরিষ্কার ধারণা রাখতে হবে। এখন দেখা যায় আমার পরিবারের বিভিন্ন উৎস থেকে আয় আসে, মাস শেষে সবগুলো আয় একসাথে যোগ করে দেখতে হবে যে আমার কয় টাকা আছে। যদি আমার 1,000 সব কিছু মিলিয়ে 50,000 টাকা এই মাসে ইনকাম হয়েছে, আর প্রতি মাসে এইভাবে 15,000 টাকা ইনকাম আসবে, তারপর ভিত্তি করে আমাদের কি বাজেট তৈরি করতে হবে, খরচের বাজেট, সে বিষয়টা বলছে। নির্দিষ্টটা আমাদের পরিষ্কার ধারণা থাকতে হবে। তৃতীয়ত, পরিবারের ব্যয়ের বিভিন্ন খাত নির্ধারণ করতে হবে। এবার আমি 15,000 টাকা মাসে, আমার প্রতি মাসে 15,000 টাকা আসে হিসাব করলাম এক মাসে। এখন আমাদের ব্যয়ের খাতগুলো কি সেগুলো নির্ধারণ করতে হবে, যে মাসে খরচ কত হয়, ব্যয় কত হয়। মনে রাখতে হবে জীবন ধারণের জন্য প্রয়োজনের খাতগুলো অগ্রাধিকারের ভিত্তিতে সাজাতে হবে, যেমন খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, সঞ্চয়, চিত্ত বিনোদন ইত্যাদি। ব্যয়ের খাতগুলো ঠিক করে কোন খাতে কত অর্থ বরাদ্দ দেওয়া হবে তা স্থির করতে হবে। আমাদের মৌলিক চাহিদা আছে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, সঞ্চয়, বিনোদন। কারা 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, এগুলো আমাদের ঠিক করতে হবে। 7টা খাত আছে, আমার মাসে আয় 15,000 টাকা, কোন খাতে কত টাকা ব্যয় করতে হবে বা ব্যয় করা যাবে, তারপর দেখতে হবে যে আমাদের মাসে আয় কত, ব্যয় কত। এভাবে হিসাব করে আমাদের কাজগুলো করলে সংসারে মানে বাড়তি চাপ থাকবে না, লেখা চলা যাবে। একটু মিতব্যয়ী হতে হবে এবং হিসাব করে চলতে হবে। প্রত্যেক খাতের কিছু উপখাত আছে, খাতে বরাদ্দকৃত অর্থ সেই উপখাতগুলোতেও বরাদ্দ দিতে হবে। প্রত্যেক খাতে কিছু কি উপখাত আছে, মানে মাঝে মধ্যে বাড়তি কিছু খরচ হতে পারে, এই জন্য এগুলো বলা হয় উপখাত।
পরিবারের সকল সদস্যের প্রয়োজনীয়তার কথা বিবেচনায় এনে অর্থ পরিকল্পনা করতে হবে। অন্যান্য পরিকল্পনার মতো অর্থ পরিকল্পনার সময় পরিবারের সকল সদস্যদের উপস্থিতি ও তাদের মতামত বা পছন্দ অপছন্দের গুরুত্ব দিতে হবে। আমি একটা কাজ পরিকল্পনা করবো, বাস্তবায়ন করবো, এই জন্য কি পরিবারের যে সকল সদস্য আছে সবার উপস্থিতিতে আলোচনা করতে হবে, সবার মতামত, তারপর পছন্দ অপছন্দের বিষয়গুলো জানতে হবে, বিষয়গুলো গুরুত্ব দিয়ে বুঝতে হবে, তারপরে পরিকল্পনা করতে হবে। প্রশ্ন আসতে পারে যে কিসের মাধ্যমে অর্থ ব্যয় করলে পরিবারের অর্থ সংকট দেখা দিবে না? পরিকল্পনার মাধ্যমে। এই যে পরিকল্পনার মাধ্যমে অর্থ ব্যয় করলে পরিবারে অর্থ সংকট দেখা দিবে না এবং যে কোনো পরিস্থিতি সহজেই মোকাবেলা করতে পারবে। অর্থ ব্যয়ের তালিকা তৈরি করার সময় বিভিন্ন দ্রব্যের বাজার দরের প্রতি লক্ষ্য রাখতে হবে। মানে কোন দ্রব্যের বাজার কীরকম, কোন অবস্থাতেই প্রাপ্ত অর্থের চেয়ে বেশি ব্যয়ের পরিকল্পনা করা যাবে না। কি বলছে? কোনো অবস্থাতেই আমার অর্থ যা তার থেকে কম ব্যয় করতে হবে, বেশি ব্যয় করা যাবে না, সে কথাটা বলছে এখানে। দরকার হলে কম প্রয়োজনীয় চাহিদাগুলো বাদ দেওয়া যেতে পারে। যে এখন আমার টাকা আছে 10,000, দেখা যায় ব্যাঙ্গা যেতেছে 12,000, তার ভিতরে কোন জিনিসের চাহিদা কম, একেবারে প্রয়োজন কম, যে এখন ইমার্জেন্সি না হলেও পরে নিলেও চলবে, ওগুলো বাদ দিয়ে আমার যে টাকা আছে ওর ভিতরেই বাজার করতে হবে। ঠিক আছে? বাজেট তৈরি হয়ে গেলে তা বাস্তবায়ন করতে হবে। বাস্তবায়ন করতে না পারলে পরিকল্পনা কোনো কাজে আসবে না। বাজেট তৈরি যখন বাস্তবায়ন করতে হবে, আর বাস্তবায়ন করতে না পারলে পরিকল্পনা কোনো কাজে আসবে না। বাজেট বাস্তবায়নের দ্বারা অর্থ ব্যয়ের বাস গড়ে উঠতে পারে। খেয়াল করে একটা প্রশ্ন আসতে পারে, কিসের মাধ্যমে অর্থ ব্যয়ের সদভ্যাস গড়ে উঠতে পারে? বাজেট বাস্তবায়নের মাধ্যমে বা বাজেট বাস্তবায়নের দ্বারা অর্থ ব্যয়ের সদভ্যাস গড়ে উঠতে পারে। অবশ্যই মূল্যায়ন করে দেখতে হবে বাজেটটি কতটুকু ফলপ্রসূ হলো। সবকিছু শেষে এটা মূল্যায়ন করে দেখতে হবে বাজেটটা কতটুকু ফলপ্রসূ হলো। পরিকল্পনাটি সফল না হলে তার কারণ খুঁজে সংশোধনের মাধ্যমে পরবর্তী সময়ে সঠিক পদক্ষেপ গ্রহণ করা যায়। এখন আমি যে একটা কাজ করছি ফলপ্রসূ হয়েছে কিনা দেখতে হবে, মূল্যায়ন করতে হবে। যদি কাজটি সফল হয় ভালো, সফল না হলে তার কারণ খুঁজে সংশোধনের মাধ্যমে পরবর্তী সময়ে সঠিক পদক্ষেপ গ্রহণ করে সেই কাজটা বাস্তবায়ন বা অন্য একটা কাজ করতে গেলে তোমার কাজে কোনো রকম ব্যাঘাত না করতে পারি, সেজন্য কি সঠিক পদক্ষেপ গ্রহণ করতে হবে। বাজেটটি যেন সুষম হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। আয় ও ব্যয়ের অর্থ সমানভাবে মিলে গেলে তাকে বলে সুষম বাজেট। দেখো প্রশ্ন আসবে সুষম বাজেট কাকে বলে, এখান থেকে পড়ে নিবা। আয় ও ব্যয়ের অর্থ সমানভাবে মিলে গেলে তাকে সুষম বাজেট বলে। যেমন কোনো পরিবারের আয় যদি মাসে 20,000 টাকা হয় এবং বাজেটের খাতগুলোতে যদি ওই টাকায় সংকুলন হয়ে যায় তাহলে সেটা সুষম বাজেট। মানে যে টাকা আয় আমার ব্যয়ও ওই টাকার ভিতরেই আছে, বেশি হয় নাই, তাহলে এটাকে বলা হবে কি সুষম বাজেট। আর ব্যয় যদি আয়ের চেয়ে বেশি হয় সেটা হবে ঘাটতি বাজেট। খেয়াল করো ঘাটতি বাজেট কাকে বলে? ব্যয় যদি আয়ের চেয়ে বেশি হয় এটাকে বলে ঘাটতি বাজেট। ঠিক আছে? ঘাটতি বাজেট আমাদের কখনোই কাম্য নয়। প্রশ্ন আসতে পারে কোন বাজেট আমাদের কখনোই কাম্য নয়? ঘাটতি বাজেট কখনোই আমাদের কাম্য নয়। ঠিক আছে? এরকম বাজেটে পরিবারের প্রতি মাসে ঋণের বোঝা বাড়ে। মানে ঘাটতি বাজেট কি? আয় 10 টাকা, খরচ হয়ে গেছে 15 টাকা, 5 টাকা এটা বাড়তি খরচ করছে, এর জন্য বলে কি যে বাড়তি খরচ করছে ঋণের বোঝা বাড়ে, এতে এটা বলছে। সবচেয়ে ভালো হচ্ছে উদ্ধৃত বাজেট। সবচেয়ে ভালো হচ্ছে কি উদ্ধৃত বাজেট। উদ্ধৃত বাজেট কি? আমার আয় মনে করো 20,000 টাকা, এই মাসে খরচ হয়েছে 18,000 টাকা, ওই যে 2,000 টাকা রয়ে গেছে, এর হচ্ছে কি উদ্ধৃত বাজেট। আর এই বাজেটের সবচেয়ে ভালো বাজেট। ঠিক আছে? সবচেয়ে ভালো বাজেট কোনটি? উদ্ধৃত বাজেট। পরীক্ষায় প্রশ্ন আসবে। এই বাজেটে পরিবারের সব খরচ মেটানোর পর কিছু অর্থ উদ্ধৃত থেকে যায়। ঠিক আছে?
এই অতিরিক্ত অর্থ দিয়ে আরও চাহিদা পূরণ করা যায়, আবার তা সঞ্চয় করে রাখলে ভবিষ্যতের কাজে লাগে। চমৎকার একটা ক্লাস, তুমি সুন্দর করে ওগুলো দেখো, আশা করি অনেক ভালো লাগবে। আবার দেখো কি বলছে, কাজ 1 বাজারে পর্যন্ত ব্যাখ্যা করো। কাজ 2 তোমার ক্লাসে পার্টির জন্য একটি ব্যয়ের পরিকল্পনা করে দেখাও। তোমরা এই ক্লাসটা ভালোভাবে দেখলে, পুরো রিডিং করে ভালোভাবে পড়লে এই প্রশ্নটি দিতে পারবা। যদিও এই সমস্ত কাজের সমাধান আলাদা ভিডিওর মধ্যে আমরা তোমাদেরকে পরবর্তীতে শিখিয়ে দেবো। তাহলে আজকে আলোচনা ছিল, সব ভালো থাকো, সুন্দর করে কাজটা দেখো। আল্লাহ হাফেজ।